ভারতের বিধানসভা নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা করতে আমাদের স্টুডিওতে এই মুহূর্তে যুক্ত হয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক সোহরাব হাসান। সোহরাব, আপনাকে স্বাগত। এখন বিদেশে এই যে আমরা যে দেখছিলাম 293টি আসনের প্রাপ্ত ফলাফলে 192টি আসনে বিজেপির যে আসলে এই যে তারা এগিয়ে আছেন, এটি তো একটি ব্যাপার রয়েছে, এবং বিজেপির জয়ের যে আভাস সেটিকে আসলে আগে থেকেই পাওয়া যাচ্ছিল, নাকি এটিকে গেরুয়া শিবিরের চমক বলা যায়? তার আগে প্রথমে যেটা বলার, যে গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণই যে নিয়ামক শক্তি, সেটা কিন্তু ভারতে আবার প্রমাণিত হলো, এবং পশ্চিমবঙ্গেও। এই পশ্চিমবঙ্গের মানুষ 2011 সালে বিপুল ভোটে মমতা ব্যানার্জিকে ক্ষমতায় এনেছেন, তার তৃণমূলকে, এবং পরপর 3টি নির্বাচনে মমতা ব্যানার্জি জয়ী হয়েছেন। এবারে চতুর্থ নির্বাচনে তিনি কিন্তু কঠিন পরীক্ষার সম্মুখীন। নির্বাচনের আগেই কিন্তু টান টান উত্তেজনা ছিল, কোথাও কোথাও সংঘর্ষ হয়েছে, এবং মমতা ব্যানার্জি এক নাগারে 15 বছর ক্ষমতায় থাকার ফলে তার জনপ্রিয়তা যে একটা ধাক্কা খেয়েছে, সেটা কিন্তু ভোটের ফলাফলে কিন্তু আগেও তিনি এখনো আশাবাদী না, তিনি আশাবাদী, কিন্তু ভারতে কিন্তু একটা চল আছে, বুথ ফেরত ভোটারদের তারা একটা মতামত নেন, যে ভোট দিয়ে যারা যাচ্ছেন তাদের একটা জরিপ করেন, এবং সেই 5টি সংগঠন জরিপ করেছে। 5টি জরিপের 3টিতেই বিজেপি এগিয়েছিল, এবং বেশ ভালো ব্যবধানে, আর 2টিতে তৃণমূলের কথা বলা হয়েছে। অর্থাৎ এই ফলাফলের আগেই এক ধরনের ফলাফল আমরা জানতে পেরেছি। এখনও পর্যন্ত হ্যাঁ, মমতা ব্যানার্জি আশাবাদী। এটা একটা হচ্ছে দলীয় নেতাকর্মীদের আশ্বস্ত করা বা তাদেরকে উজ্জীবিত রাখা। আমরা অনেক ক্ষেত্রে কিন্তু এই পরিবর্তনটা, যেমন মমতা ব্যানার্জির প্রধান যে শক্তি, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের যে হিন্দু মুসলমান অন্যান্য ভাষাভাষী মানুষ সবাই আর মধ্যে একটা সাম্প্রদায়িক সম্প্রীতির এই আহ্বান এবং এই প্রত্যয় তাকে কিন্তু এগিয়ে দিয়েছে। কিন্তু একই সঙ্গে মানুষ কিন্তু অর্থনীতির বিষয়টা সামনে আনে, যে তার অর্থনৈতিক উন্নতি কতটা হয়েছে, কর্মসংস্থান কতটা হয়েছে, বেকারত্ব কতটা ঘুচেছে, সার্বিকভাবে জনজীবনের মান কতটা বেড়েছে। এবং সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ এক নাগারে 3বারে ক্ষমতায় আসার পর তার কিন্তু জনপ্রিয়তা হ্রাস পেয়েছে, এটা আগেই জানা গেছে। দ্বিতীয়ত হচ্ছে কেন্দ্রে যে ক্ষমতাসীন বিজেপি, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে অনেক মন্ত্রী এখানে এসেছেন, এবং তারা এই পুরো নির্বাচনটা পরিকল্পনা করেছে কেন্দ্র থেকে। আর পশ্চিমবঙ্গের নির্বাচনটি তৃণমূল থেকে নির্বাচনটি পরিকল্পনা বা তার নেতৃত্ব দিয়েছেন মমতা ব্যানার্জি একা। সুতরাং এই যে প্রবল শক্তিধর কেন্দ্রের সঙ্গে তার এবারে পেরে ওঠাটা বেশ কঠিন, এবং শেষমেশ যে ধারা ফলাফল প্রকাশিত হচ্ছে, যে ধারা আমরা জানছি, সেটি ব্যতিক্রম কিছু না হলেও, অস্বাভাবিক কিছু না হলেও বিজেপি জয়ী হবে। এবং এর পিছনে আমরা দেখেছি গত নির্বাচনে তৃণমূল জয়ী হলেও উত্তরবঙ্গে, অর্থাৎ পশ্চিমবঙ্গের যে উত্তর অংশে গেরুয়ার কিন্তু একটা ভালো আধিপত্য ছিল। এবার দক্ষিণেও তারা হাত দিয়েছে। এর মধ্যে আরও কিছু ঘটনা ঘটেছে। তৃণমূল থেকে মুর্শিদাবাদের একজন মুসলিম নেতা হুমায়ুন কবির, তিনি তৃণমূলের সাথে এই রাজনৈতিক দ্বন্দ্বের কারণেই তিনি বেরিয়ে যান, তাকে সাসপেন্ড করা হয়, তিনি বেরিয়ে যান, নতুন একটি দল করেন, এবং সেই দলে কিন্তু তিনি 2টি আসনে জয়ী হওয়ার পথে। এটাও কিন্তু তৃণমূলের ভোট তিনি পেয়েছেন, মানে তা একসঙ্গে থাকলে তৃণমূলই এই ভোটটা পেত। আরও কিছু কিছু জায়গায় তৃণমূল তার যে আধিপত্য সেটি রাখতে পারেনি। বিজেপির টাকার একটি বিষয় আছে। বিজেপির কথা বলছিলেন, বিজেপির কথা যদি একটু বলতে চাই, সেটি হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তরের আসনগুলোতে বিজেপির আধিপত্য বরাবরই কিন্তু আমরা বেশি দেখতে পেয়েছি। এবার দক্ষিণেও কিন্তু এগিয়ে আছে। একটু আগে আপনি বললেন বিজেপির এই উত্থানের পেছনে আসলে কোন কোন ফ্যাক্টরগুলো কাজ করছে। একটা হচ্ছে যে ধর্মীয় যে এক ধরনের হিন্দুত্ববাদ, অর্থাৎ সারা ভারতে যে
বিজেপির যে রাজনীতির যে আধিপত্য, রাজনীতির যে প্রভাব, রাজনীতির যে মানে সর্বগ্রাসী চিন্তা, সেটা এখানে আচ্ছন্ন করেছে। মমতা ব্যানার্জি এটি ঠেকিয়ে রাখার চেষ্টা করেছে এবং 15 বছর ধরে ঠেকিয়ে রেখেছেন এক ধরনের। আর মমতা ব্যানার্জির শক্তি কি, তিনি দিল্লির বিরুদ্ধে বলেছেন এবং পুরো কেন্দ্রের বিরুদ্ধে তার যে লড়াই, এই লড়াইটা অনেকে পছন্দ করেনি এ কারণে যে শুধু সাম্প্রদায়িক সম্প্রীতি মানুষের ভাগ্য উন্নয়ন করতে পারে না, মানুষকে এগিয়ে নিতে পারে না। মানুষ দেখতে চেয়েছে সে অন্যান্য রাজ্য থেকে পশ্চিমবঙ্গের উন্নয়ন কতটা হয়েছে, তার যোগাযোগ ব্যবস্থা কতটা উন্নয়ন হয়েছে, শিক্ষা ব্যবস্থার কতটা উন্নয়ন হয়েছে, সারা ভারতে প্রতিযোগিতায় বাঙালিরা কতটা এগিয়ে থাকতে পেরেছে। সেক্ষেত্রে কিন্তু বেশ সেটব্যাক আছে। অর্থাৎ যতটা আশা করেছিল মানুষ, যে প্রত্যাশা নিয়ে মমতাকে ভোট দিয়েছেন, সেই প্রত্যাশার অনেকখানি পূরণ হয়নি। তবে মমতার এই যে এখনও যে সাম্প্রদায়িক সংহতি, সম্প্রীতি পশ্চিমবঙ্গে যে রক্ষার, আর সেটি কিন্তু সে কৃতিত্ব মমতাকে দিতেই হবে। আপনার কাছে ছোট্ট করে একটু জানতে চাই, পশ্চিমবঙ্গের ক্ষমতায় পরিবর্তন আসলে আসলে ঢাকা নয়াদিল্লি সম্পর্কে মোড় ঘোরার সম্ভাবনা দেখছেন কিনা? আপনার কি মনে হয় যে পানি চুক্তি, সীমান্ত সুরক্ষা, পৌঁছিন ইত্যাদি ইস্যুগুলো নিয়ে সরকার বদলে কোনো ভূমিকা রাখবে কিনা? আসলে এটি ঢাকা দিল্লি উভয় কূটনৈতিক মহলে কিন্তু বেশ আলোচনা হয়েছিল। এমনকি দিল্লি থেকে বারবার বলা হয়েছিল যে বাংলাদেশে নির্বাচিত সরকারের সাথে তারা কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, কাজ এবং সম্পর্ক উন্নয়ন হবে, যেসব সমস্যাগুলো আছে সমস্যা কেটে যাবে। এমনকি তারা এও বলেছেন যে এর মধ্যে সংবাদ মাধ্যমে খবর এসেছে যে ভিসা, যে বিধিনিষেধ আছে ভিসার উপর বাংলাদেশি নাগরিকদের ভারতে যাওয়ার, সেটিও 4 তারিখে পশ্চিমবঙ্গের নির্বাচনী ফলাফল ঘোষণার পর, অর্থাৎ 6 তারিখ থেকে সেটি চালু করার কথা বলা হচ্ছে। অর্থাৎ দিল্লি মানে ভারতের কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গকে একটা পশ্চিমবঙ্গের নির্বাচনটাকে ইস্যু করেছে। এখানে একটি অনেক টানাপোড়েনের মধ্যেও যেটা ইতিবাচক, ভারতের কেন্দ্রীয় সরকার, সেটি কংগ্রেস সরকার এবং এখনকার বিজেপি সরকার, তারা বারবার বলে আসছিলেন যে পশ্চিমবঙ্গ সরকারের অর্থাৎ মমতা ব্যানার্জির বিরোধিতার কারণে তার তিস্তা পানি চুক্তি করতে পারেননি। গঙ্গার পানি চুক্তির মেয়াদ শেষ হবে এই ডিসেম্বরে। সুতরাং এই দুটো বিষয় কিন্তু খুবই জ্বলন্ত, যে বাংলাদেশের জন্যে, বাংলাদেশের মানুষের জন্যে, যে এই দুটি বিষয়ে কেন্দ্র এতদিন যে অজুহাত দেখিয়েছে, কেন্দ্র যে দোহাই দিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের জন্য আমরা পারিনি, কারণ সেখানে এটি যেহেতু ফেডারেল পদ্ধতি, রাজ্য সরকারেরও আইনি অনেকগুলো এখতিয়ার থাকে, অধিকার থাকে। এখন পশ্চিমবঙ্গে যদি বিজেপি সরকার গঠিত হয় তখন কিন্তু তারা এই অজুহাতটা দেখাতে পারবে না। সেক্ষেত্রে আসল পরীক্ষা হবে দিল্লির, সত্যিই তারা বাংলাদেশের সাথে সুসম্পর্ক চান কিনা, সম্পর্ক এগিয়ে নিতে চান কিনা, এবং আমরা আশা করব। অনেক ধন্যবাদ সাংবাদিক সোহরাব হাসান আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমরাও আশাবাদী আসলে। ধন্যবাদ আপনাকে।